আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের সংলাপ। প্রথমে বেলা ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হবে এই সংলাপ। এরপর ধারাবাহিকভাবে অন্য দলগুলোর সঙ্গেও সংলাপ হবে। জাতীয় ঐক্যমত কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছিল। এরই মধ্যে ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। ৩১শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন হিসেব করে আজ বিক্রি হচ্ছে ৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টায় ষষ্ঠ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শতভাগ অগ্রিম টিকিটটি বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট দেওয়া হতে পারে। এবার ঈদ যাত্রায় একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে অনেক বাসের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। এই কারণে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ বিভিন্ন টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। তবে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আশিকুল আলম। আশিক, ট্রেনে টিকিট বিক্রির সর্বশেষ কি অবস্থা দেখছেন? এছাড়া টিকিটের চাহিদা কেমন দেখছেন? সেই সাথে জানাবেন বাস টার্মিনালগুলোর কি অবস্থা। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। যে সকাল থেকে আজকের চিত্রটা কিন্তু কমলাপুরে একটু ভিন্ন চিত্র আমরা দেখছি, যেহেতু এবার ঈদের একটি লম্বা ছুটি হবে এবং সেটি কিন্তু ৯ দিন পর্যন্ত যেতে পারে। কারণ ৩ তারিখ যদি সরকারি বিশেষ ছুটি ঘোষণা করা হয় তাহলে ঈদের ছুটি দাঁড়াবে কিন্তু ৯ দিন। সেটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি যে আজকে কমলাপুরে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় কিন্তু অনেক বেশি। আমরা যেমনটা দেখছি যে ঢাকা যেরকম ছাড়ছেন এবং ঢাকায় প্রবেশের মাত্রাটাও একটু ভিন্ন রকম আমাদের কাছে মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায়। এবং আজকে টিকিট দেওয়া হচ্ছে ২৯শে মার্চের টিকিট এবং এই টিকিট কিন্তু সকাল থেকে এই পর্যন্ত টিকিট নিতে যে পরিমাণ প্রায় ৩৬,০০০ টিকিট কিনতে যে পরিমাণ অনলাইনে হিট হয়েছে সেই পরিমাণের তুলনায় কিন্তু টিকিট নাই, যার কারণে কিন্তু অনেকেই টিকিট পান নাই, আমরা এমনটা জেনেছি। এবং আমরা দেখছি যে সকাল থেকেই এখানে অনেকেই অপেক্ষা করছেন, যারা তাদের বাড়িতে যে ঈদ করা, গ্রামের বাড়িতে যে ঈদ করবেন এবং পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন, এরকম অনেকেই কিন্তু এখনও প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু বেশি। আরেকটা বিষয় জানিয়ে রাখি ফারিয়া আপনাকে, যে ঠিক কমলাপুর রেল স্টেশনে যেরকমটা ভিড়, ঠিক তেমনি কিন্তু আপনার বাস স্টেশনগুলোতেও কিন্তু আমরা যেটুকু জেনেছি যে সেখানেও কিন্তু আজকে একটু ভিড়ের মাত্রা বেশি। কারণ আগামী 2 দিন শুক্র শনি সাপ্তাহিক ছুটি রয়েছে, এরপরে সবে কদরের ছুটি চলে আসবে, স্বাধীনতা দিবসের ছুটি আছে। সব কিছু মিলিয়ে কিন্তু একদিন 2 দিন পরপরই একটি ছুটির যে আমেজ সেটিকে উপভোগ করার জন্য ঢাকা ছাড়ছেন কিন্তু আজকে থেকেই বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। তো ফারিয়া, পরবর্তী সংবাদে যুক্ত হব সেখান থেকে আসলে বাসের যে চিত্র, বাসে কি পরিমাণ যাত্রীরা যাচ্ছেন এবং সেখানে ভাড়া নৈরাজ্য হচ্ছে কিনা সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। আশিক, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এক শহীদের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার জেলার দুমকির পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত সাকিব মুন্সিকে আটক করেছে পুলিশ। সাকিবের বাবা মামুন মুন্সির পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এদিকে বান্দরবনের আলীকদমে ১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে আলীকদম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই কিশোরী গত শুক্রবার ধর্ষণ
ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে কিশোরীর পরিবার মামলা করেনি। তবে বুধবার কিশোরী নিজে বাদী হয়ে 4 জনকে আসামি করে আলীকদম থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল করিম, মাহমুদ রাসেল, আব্দুল মবিন ও ইকবাল হোসেনকে গ্রেফতার করে। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিউলকে আসামি করে মামলা করেছে শিশুর বাবা। একই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটি সুস্থ ও গণপিটুনির শিকার কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেতে 5 বছরের ছোট্ট শিশুকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশের সামনেই গণপিটুনির শিকার হয় রবিউল নামের এই কিশোর। পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এখানকার চিকিৎসক জানান মেয়েটির শারীরিক অবস্থা ভালো। ভালো আছে, মেয়ের সমস্যা নেই। বাচ্চাটা ছেলেটা তো ছোট, বেশি বড় না, পরীক্ষা চলতেছে। এদিকে গণপিটুনির শিকার কিশোরের দাবি সে কোনো অন্যায় করেনি, অন্যায় করলে পালিয়ে যেত। চিকিৎসক জানান তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে এখনই শঙ্কামুক্ত বলা যাবে না। রোজার আগের কথা, আজকে হয়েছে ওই জানি বলে 2 জন ঢেলে ঘুমাইছে, সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন, আমি কিছু করছি না, আজকে সন্দেহ করে আমার মারছে। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারব। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। ভিকটিমের বাবা বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার প্রদান করেছেন। আমরা এটা মামলা হিসেবে রেকর্ড করেছি এবং পুলিশ আসল কেসও আমরা নিয়েছি। এটা তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত এবং ওই মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী তদন্ত কার্যক্রম। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলায় 2 জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। দীপন দেওয়ান, আর টিভি। এই বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, শিশুটির সর্বশেষ কি অবস্থা এবং চিকিৎসকরা কি বলছে জানাবেন বিস্তারিত। আসলে যে খিলক্ষেতের যে ঘটনাটি, সেই ঘটনার প্রথমত শিশুটিকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে, সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আমরা আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অবস্থা সম্পর্কে জানার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যোগাযোগ করি এবং সেখানকার দায়িত্বরত ডক্টর সাবিনা ইয়াসমিন, যিনি আমাদেরকে জানিয়েছেন যে শিশুটি আসলে অনেকটাই ভালো আছে, অর্থাৎ আগে থেকে তিনি স্বাভাবিক হতে শুরু করেছে, অর্থাৎ তার যে চিকিৎসা সেটি চলছে এবং তার স্বাভাবিক যে পর্যায়ে, অর্থাৎ সেটি আসতে একটু সময় লাগবে, তবে সে ধীরে ধীরে একটু সুস্থতার দিকে যাচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তার ফরেন্সিক রিপোর্টের আলামত নেওয়ার প্রাথমিকভাবে জানানো হয়েছে শিশুটি আসলে নির্যাতিত হয়েছে। তারা বলছেন যে এটা নির্যাতিত হয়েছে এবং একটা প্রমাণ পাওয়া গেছে। সেই সাথে তার ফরেন্সিক রিপোর্টের জন্য তার আলামতগুলো পাঠানো হয়েছে, যাতে অধিকতর তদন্ত করে আরও নিশ্চিত হওয়া যায় যে সে নির্যাতিত হয়েছে। সেই সাথে আরেকটা বিষয় জানিতে চাই, সেই শিশুটি, নির্যাতিত শিশুটির পাশাপাশি যে ধর্ষক রকিবুল, তাকেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাকেও এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার কারণে গুরুতর অবস্থা, তাকে এখানে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি হচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যে খিলক্ষেত থানায় মামলা হয়েছে, তবে 2টি মামলা হয়েছে। একটি হচ্ছে ধর্ষণ মামলা হয়েছে এবং সেখানে রকিবুল অর্থাৎ ওরফে জান মিয়াকে প্রধান আসামি করে এই মামলাটি করা হয়েছে। সেই সাথে পুলিশের উপর যে হামলাটি হয়েছে, সে হামলার প্রেক্ষিতে কিন্তু এখানে আরেকটি মামলা হয়েছে এবং সেই মামলায় 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে পরবর্তী ব্যবস্থার যে বিষয়টি, অর্থাৎ শিশুটির ফরেন্সিক রিপোর্টের যে তথ্যটি আসবে সেটির উপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত হবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র শিশুটির যে অবস্থা, সেখান থেকে যে শারীরিক সুস্থতার যে দিকে ধাবিত হচ্ছে, সেটার জন্য একটা মেডিকেল বোর্ডের হয়তো গঠন করা হতে পারে এবং অর্থাৎ বলা গেলে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তদারকি করা হচ্ছে
যাতে শিশুটি সুস্থ হয়ে ওঠে এবং সে সাথে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা মেডিকেল কলেজ থেকে। বিপুল, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, না করলে রাজাকার বানিয়ে দেওয়া হতো বলে অভিযোগ করেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনি জানান, অন্য দলের মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হতো না, পেতেন না জাতীয় দিবসের দাওয়াতও। মুক্তিযুদ্ধকে বাণিজ্যিকীকরণ করে সর্বোচ্চ ফায়দা লুটেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। বানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা, বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর নামে লুটপাট করেছে কোটি কোটি টাকা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দুযুগের ধারাবাহিক শোষণের দেয়াল ভেঙে 1971 সালের মুক্তির স্বাদ নিতে বিদ্রোহী হয়ে ওঠে পুরো দেশ জাতি। পাকিস্তানিদের পরাজিত করে ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বাধীনতা, জাতির মুক্তির সোপান। ময়মনসিংহ এলাকায় জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর যোদ্ধা রেজাউল করিম। পাকিস্তানিদের হাতে ধরা পড়লেও ভাগ্য দেবতার সহায়তায় বেঁচে ফিরেন সে যাত্রায়। 71 আমি ধরা পড়ছিলাম আপনার ময়মনসিংহের ক্যান্টনমেন্টটা আমাদের দখলে চলে আসছিল। পাকিস্তানি সেনাবাহিনী আমাদের রেস করে একটা গুডস কাউন্টারে উঠাইছে। তা আমি কনফার্ম হলাম যে আমাকে মাইরা ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমি প্রস্তুতি নিচ্ছি কিভাবে বাঁচার উপায়টা কি আছে। পাক বাহিনী এসে পিছনে মানে হাত বাঁধলো, এটাতে আমি জাম নেব, বাঁচি আর মরি, বাঁচার একটা পসিবিলিটি আছে। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান রেজাউল করিম। বলেন, বিএনপি দলমত কিংবা আদর্শিক দিক বিবেচনা না করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছে। এরকম কোনো মূল্যায়ন কিছু হয় নাই। অথচ দেখেন, আমরা দলমত নির্বিশেষে সে কোন দলের সেটা আমরা জানতে চাই না। যার সম্মান যেটা দেওয়া দিলে কেউ কোনোদিন ছোট হয় না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বাণিজ্যিক রূপ দিয়েছিল বলে মনে করেন তিনি। রাজাকার বললাম আপনার মানে রাজাকার অনেক মনে হচ্ছে যে 90% রাজাকার মনে হয়। যারা আওয়ামী লীগ যারা না করে তারাই রাজাকার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশিদের সম্মাননা ক্রেস্টে সোনার বদলে রূপা দিয়েছিল আওয়ামী লীগ, যা দেশের সীমা ছাড়িয়েও সমালোচিত হয়। বিদেশিদেরকে পুরস্কার দিবে, সেই পুরস্কার সেখানে পুরো 2 নম্বর, 90% 2 নম্বর। প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। মুক্তিযোদ্ধাদের কাহিনী মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ঈদকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠেছে খাদিপল্লী। একদিকে বুনন শিল্পীদের ব্যস্ততা, অপরদিকে খাদির মার্কেটে শুরু হয়েছে বেচাকেনা। ঈদ যতই ঘনিয়ে আসছে, খাদিপল্লীতে বাড়ছে গ্রাহকদের ভিড়। বিক্রেতারা বলছে, ঈদ ঘনিয়ে আসলে বেচা বিক্রি আরও বাড়বে। বিস্তারিত কুমিল্লার প্রতিনিধি আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে তানজিনা তাসনিমের প্রতিবেদন। কুমিল্লার খাদি একসময় সংগ্রামী মানুষ আর গরিবের পোশাক হিসাবে পরিচিত থাকলেও বর্তমানে ঐতিহ্যের খাদি এখন ঈদের ক্রেতাদের সহ ফ্যাশনের সময় চাহিদা মেটাচ্ছে। তাই প্রতিবছর ঈদ এলেই কর্মব্যস্ততা বেড়ে যায় খাদি তৈরির কারখানাগুলোতে। সূক্ষ্ম হাতে সুতা কেটে তৈরি হয় খাদি। লাভের আশায় নয়, ইতিহাস, ঐতিহ্য এবং বাপদাদার পোশাক ধরে রাখার জন্যই খাদি বুনছেন এখনকার শ্রমিকরা। তবে ঈদ আসলে ব্যস্ততা বেড়ে যায় তাদের। কুমিল্লাতে খাদি নামে কি আসিল, খাদি কারা করতো, এইগুলি ইতিহাস ঘাটলে হয়তো পাওয়া যাবে, কিন্তু বাস্তবে আইসা কেউ আর খুঁজে পাবে না এই খাদি। আমরা 2 জন আছি, আমার পশ্চিম বাড়িতে আমার এক ভাই আছে, আমি এখানে এই বাড়িতে আছি। আমার শ্বশুর করে তারপর এখন আজকে 20 বছর ধরে কাজটা আমরা করতে পারি না, কারণ সরকার যদি কিছু সাহায্য সাথে তো আমরা এই কাজটা ধরে রাখতে পারতাম। এখন আমরা ঐতিহ্য নাই যে আমরা এই কাজটা করব। ঈদকে ঘিরে কুমিল্লার খাদি পোশাকের মধ্যে পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজ, ওড়না, বিছানার চাদর, গায়ের চাদর সহ ব্যবহার্য পণ্য সামগ্রীতে নজর কাড়া ডিজাইন আনা হয়েছে। পাঞ্জাবিটার চাহিদা থাকে বেশি, তবে আবার লেডিসটা মহিলারা 3 পিস এগুলোরও চাহিদা আছে। বড়দের চাইতে বাচ্চাদের আইটেম গুলো চলতেছে আর কি। এখন বাটিকের ওড়না, 3 পিস এগুলো বেশি, সবচেয়ে বেশি। মহিলাদের যেরকম 3 পিসের কালেকশন আছে, তারপরে ভালো 1 পিসের কালেকশন আছে, এবং পাঞ্জাবির কালেকশনও আমাদের মানে অনেক। যুগের সাথে তাল মিলিয়ে খাদির সব ধরনের পোশাকে আধুনিকতা আসলেও খদ্দরের সেই মোটা কাপড়ের পাঞ্জাবি এখনো আগের জৌলুস ধরে রেখেছে। খাদির পোশাক যেমন দৃষ্টিনন্দন, তেমনি উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আভিজাত্য ফুটিয়ে তুলেছে। সবাই ঝুঁকছেন খাদি কাপড়ের দিকে। তানজিনা তাসনিম, আরটিভি। খেলার সংবাদ ফুটবল।
ভারতের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকাল ৯টায় কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে জামাল ভুঁইয়া, তপু বর্মনরা। ম্যাচটিতে জয় পেতে আত্মবিশ্বাসী সোহেল রানা। আর দলের প্রধান লক্ষ্য হামজা চৌধুরীর অভিষেকটা রাঙিয়ে তোলা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বাংলাদেশের ফুটবল যেন হারানো যৌবন ফিরে পেয়েছে। নয়তো সকাল ৭টায় বিমানবন্দরে ভক্তদের অপেক্ষা আর চিৎকার শেষ কবে দেখেছিল দেশের ফুটবলাররা। নতুন পথ দেখা বাংলাদেশের লক্ষ্য এবার দীর্ঘ আক্ষেপ গুছানোর। ভারতের বিপক্ষে ২২ বছর জয়হীন দলটি, আর দলটিতে হামজা চৌধুরী থাকায় ফুটবলারদের আত্মবিশ্বাসও এখন আকাশচুম্বী। পাশাপাশি লম্বা সময় অনুশীলন ক্যাম্প চলায় নিজেদের বেশ প্রস্তুত মনে করছেন ডিফেন্ডার তপু বর্মন। মানসিকতা কেবল জয়ের। আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। এদিকে দলের সাথে যোগ দিয়েই নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন হামজা। তাতে দল যেন মাঠে নামবে নতুন রূপে। তাই এমন ফুটবলারের দেশের হয়ে অভিষেকটা রাঙিয়ে তোলাও এখন দলের প্রধান লক্ষ্য। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। এদিকে ভারত গতকাল মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে। তবে এই নিয়ে এখনো কিছুই ভাবছে না দলটি। সকলের মনোযোগ শিলংয়ের শেষ দিকের প্রস্তুতি আর ২৫ তারিখের লড়াই। রাফি আমিন, RTV। পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। অদক্ষ চালক আর বেপরোয়া গতির কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এইসব যানবাহনের চালকদের কাছ থেকে নিয়মিত টাকা নিচ্ছে হাইওয়ে পুলিশ। পাবনার ঈশ্বরদী সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পুলিশের সামনে মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন। পাবনার ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু এলাকার চিত্র এটি। পাকশী হাইওয়ে থানা এলাকার ৩৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে চলছে নিষিদ্ধ এসব যানবাহন। অদক্ষ চালক, বেপরোয়া গতি, যত্রতত্র পার্কিং আর যাত্রী ওঠানামার কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবু এসব যানবাহন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। কিরকম সমস্যা মানে হরেন দিলে হরেন বোঝে না, কোনো ইন্ডিকেটর বোঝে না, কোনো লাইট বোঝে না, কোনো সিঙ্গেল বোঝে না, এরা কোনো কিছুই বোঝে না। অনেক সময় যানজট সৃষ্টি করে, তাতে আমরা যাইতে পারি না। যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে হুট করে চলে যাচ্ছে, ঘুরাই ফেলতেছে, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। আমাদের সাথে অত্যাচার করতেছে। হাইওয়ে পুলিশের কিছু দালাল আছে, এটা লিওয়াজ করে সেরে তাদেরকে চালাচ্ছে। কারোকে ধরে কারোকে ধরে না, মাসিক দিনের জন্য আমাদের উপরে এই অত্যাচারটা হয়। স্থানীয়দের অভিযোগ, যানবাহন চালকদের কাছ থেকে নিয়মিত মাসুহারা নেয় থানার সার্জেন্ট, SI, ASI ও তাদের নিয়োগ করা দালালরা। হাই পুলিশ চাঁদা না দিলে ৫-৬ হাজার টাকা করে মামলা দিচ্ছে, আমরা গাড়ি চালাতে পারতেছি না রোডে। হাইওয়ে থানা আমাদের থেকে প্রত্যেক মাসে ১৫০০ থেকে ২০০০ টাকা করে চাঁদা নেয়। তবে এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার OC ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহনের দৌরাত্ম্য বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অসাধু পুলিশ সদস্য ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রেমিটেন্স প্রবাহনে একের পর এক স্বস্তির বার্তা আসছে। গত বছরের আগস্ট থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া রেমিটেন্স অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ খানিকটা স্বস্তি এনে দিয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ 25% বৃদ্ধি পেয়ে $2.52 বিলিয়ন পৌঁছেছে। দেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ রেমিটেন্স এটিই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রেমিটেন্স প্রবাহ 23.8% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্স এসেছে $18.49 বিলিয়ন। আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে $14.93 বিলিয়ন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়েছে। ট্রাম্প ও জেলেনস্কি ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। তিনি ট্রাম্পকে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে দুই নেতার এই ফোনালাপকে দুর্দান্ত বলে মন্তব্য করা হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জ্বালানি অবকাঠামোতে হামলা না করার বিষয়ে সম্মত হয়েছিল রাশিয়া। তবে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরে গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টাপাল্টি ড্রোন হামলা চালায় রাশিয়া ও ইউক্রেন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 16 হুতি সদস্য নিহত হয়েছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার গভীর রাতে প্রাণহানির এ তথ্য জানিয়েছে তারা। তবে হুতি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। এদিকে ইয়েমেনের হুতিদের সম্পূর্ণরূপে নির্মূলের হুঁশিয়ারি উচ্চারণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হুতিদের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের গাজায় এবার স্থল অভিযানও শুরু করল ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে টানা দ্বিতীয় দিনের বিমান হামলায় অন্তত 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলায় নিহত হয়েছে অন্তত 436 ফিলিস্তিনি, যার মধ্যে 183 জনের শিশু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস স্থল অভিযান এবং নেট জারিম করিডোরে প্রবেশকে গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতাকারীদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। বোলিং নিষেধাজ্ঞা উঠে গেল সাকিব আল হাসানের। ইংল্যান্ডে দেয়া বোলিং অ্যাকশনের পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে। 2004 সালে সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলায় তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। এরপর ইসিবি তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, ফলে বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব। এরপর ইংল্যান্ড ও চেন্নাইতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হন। এরপর আবারও ইংল্যান্ডে গিয়ে সময় নিয়ে বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেন। শেষে বুধবার রাতে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতা দেয়। ফলে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে বোলিং করতে আর বাধা থাকল না সাকিব আল হাসানের। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।